জনসংখ্যার বিন্যাস নিয়ে সরব বঙ্গ বিজেপি। সীমান্তবর্তী জেলার জনবিন্যাস পাল্টে যাওয়ার অভিযোগ ফের সরব বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। কথা বলবো সুস্মিতার সঙ্গে। সুস্মিতা, শ্রমিক ভট্টাচার্য ঠিক কি বোঝাতে চাইলেন? শ্রমিক ভট্টাচার্য সহ বঙ্গ বিজেপির এই অভিযোগ দীর্ঘদিনের। ডেমোগ্রাফিক পরিবর্তন করা হচ্ছে, ডেমোগ্রাফিক পরিবর্তনের অভিযোগ তুলছেন তারা। কোন এলাকার? সীমান্তবর্তী এলাকা, যে সমস্ত এলাকা রয়েছে বনগাঁ, বসিরহাট সহ বিভিন্ন এলাকা, মালদা, এই সমস্ত এলাকায় যেগুলি মূলত সীমান্তবর্তী জেলা, সেই সীমান্তবর্তী জেলাগুলিতে ডেমোগ্রাফিক পরিবর্তন হচ্ছে এবং সেই ডেমোগ্রাফিক পরিবর্তন একটি বড় চক্রের মাধ্যমে হচ্ছে। আন্তর্জাতিক চক্র কাজ করছে, তার কারণেই দেশের আভ্যন্তরীণ নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। সেই অভিযোগ আবার একবার শ্রমিক ভট্টাচার্য তুললেন। ডেমোগ্রাফিক পরিবর্তন ও জনবিন্যাস পরিবর্তনের মাধ্যমে রাজ্য তথা দেশের নিরাপত্তাকে চ্যালেঞ্জের মুখে ফেলা হচ্ছে এবং বহিরাগত অনুপ্রবেশের মাধ্যমেই এ কাজ করানো হচ্ছে, তাতে রাজ্য সরকারকে তিনি একেবারে প্রশ্নের মুখে ফেললেন। ধন্যবাদ সুস্মিতা। কি বলেছেন এক্স্যাক্টলি শ্রমিক ভট্টাচার্য শুনবো। সাইলেন্ট ডেমোগ্রাফিক ইনভেশন চলেছে ভারতবর্ষের উপরে। পশ্চিমবঙ্গকে একটা প্যাসেজ বানিয়ে আজকে সীমাঞ্চল, বনাঞ্চল, ঝাড়খণ্ড, বিহারের ডেমোগ্রাফি পর্যন্ত বদলে যাচ্ছে। পশ্চিমবঙ্গের বিভিন্ন সীমান্তবর্তী জেলার জনসন্তুলন পাল্টে গিয়েছে। তাই আমাদের একমাত্র লক্ষ্য ভারতবর্ষকে অখণ্ড রাখা। আমরা এই মুহূর্তে যোগাযোগ করেছি তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তীর সঙ্গে। অরূপ, আপনি শুনলেন কি বলেছেন শ্রমিক ভট্টাচার্য। বাংলার সীমান্ত জেলার জনবিন্যাস বদলে যাওয়ার অভিযোগ করছেন তিনি, কি প্রতিক্রিয়া আপনার? শ্রমিক ভট্টাচার্য টিয়া পাখি নিয়ে কবে থেকে গণৎকার হয়েছেন আমি জানি না। আমি যতটুকু জানি 2021 সালে জনগণনা সেন্সাস হওয়ার কথা ছিল, যেটা ভারত সরকার করেনি। তো ভারত সরকার যতক্ষণ না সেন্সাসের রিপোর্ট পাবলিশ করছে ততক্ষণ পর্যন্ত শ্রমিক ভট্টাচার্য কি করে জানলেন যে কোন জনবিন্যাস, কোন জনজাতি, কোন ধর্মীয় সম্প্রদায়ের মানুষ আসছেন? বরং আমরা তো উল্টোটা দেখছি। বাংলাদেশে 1971 মুক্তিযুদ্ধের সময় 23% হিন্দু জনসংখ্যা ছিল বাংলাদেশে। আজকে সেই হিন্দু জনসংখ্যা বাংলাদেশে হয়েছে 8%। অর্থাৎ এই যে বিপুল জনসংখ্যা, হিন্দু জনসংখ্যা বাংলাদেশে হ্রাস পেয়েছে, তারাই শরণার্থী হয়ে ভারতবর্ষে এসছে এবং তাদের একটা বৃহত্তর অংশ মতুয়া, এসসি, এসটি, তপশিলি, নমশূদ্র সম্প্রদায় যারা বর্ডার লাগু অঞ্চলগুলোতে ছড়িয়ে রয়েছে। এটা ঠিক, ভারতবর্ষ তো শরণার্থীদের চিরকাল আশ্রয় দিয়েছে, কিন্তু এর ফলে তো পলিটিক্যাল ডিভিডেন্ড শ্রমিক ভট্টাচার্যের পরিবার পেয়েছেন, মানে বিজেপির পরিবার। বর্ডার লাগোয়া সবকটা লোকসভা আসন, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, রায়গঞ্জ, বালুরঘাট, রানাঘাট, বাগদা, বনগাঁ, সমস্ত জায়গায় তো বিজেপির জয় জয়কার এই কারণেই ছিল। আজকে সেই মতুয়া, সেই এসসি সম্প্রদায়ের মানুষরা আতঙ্কিত এসআইআর ঘোষণার পরে যে তাদের সবাইকে আবার কি বাংলাদেশে পাঠিয়ে দেবে। আজকে মতুয়া সমাজে খেপে উঠেছে, ওই জন্য বিজেপির বিধায়করাও বিদ্রোহ ঘোষণা করেছেন। শ্রমিক ভট্টাচার্য যেটা করছেন, উল্টো মিথ্যে প্রচার করছেন। ওনাদের যদি মুরত থাকতো তাহলে সেন্সাস করতেন, দেশের মানুষের সামনে সত্যিটা সামনে আনতেন। আসলে দুধ কতটা জল কতটা দেশের মানুষ বুঝতে পারত। এই মিথ্যার মিথাটি করেন বলেই 21 ওদের ঘাট ধাক্কা দিয়েছে, 26 আবার বাংলার মানুষ ওদেরকে ঘাট ধাক্কা দেবে। অনেক ধন্যবাদ আপনাকে। 2002 সালে ভোট দিয়েছেন, অথচ কমিশনের আপলোড করা ভোটার লিস্টে নাম নেই। এর পিছনে বিজেপির চক্রান্ত দেখছে তৃণমূল। তাদের দাবি এটা চুপি চুপি কারচুপি। এই অভিযোগ উড়িয়ে দিয়েছে বিজেপি। এ নিয়ে জেলা শাসকদের থেকে রিপোর্ট তলব কমিশনের। এসআইআর শুরু হওয়ার আগে কি করে এই কারচুপিটা হতে পারে? এই জন্যই আমরা পরিষ্কার বলছি, চুপি চুপি কারচুপি। পশ্চিমবঙ্গে শেষবার এসআইআর হয়েছিল 2002 সালে। এই ভোটার তালিকার ভিত্তিতেই এবছর রাজ্যে এসআইআর হচ্ছে। কিন্তু 2002 তালিকা ঘিরে ভুরি ভুরি অভিযোগ, যেমন কোচবিহারের মাথাভাঙা। এখানকার পচাগড় গ্রাম পঞ্চায়েত এলাকায় একটি বুথে 425 জনের নাম 2002 তালিকা থেকে উধাও বলে অভিযোগ। 77-এ প্রথম ভোট দেওয়ার পরে এই দিনগুলো ভোট দিয়ে আসলাম, এখন দেখি ভোটার লিস্টে নাম নেই। 2002-এর যেটা আমরা খণ্ড লিস্টে বার করলাম, সেখানটা দেখলাম 847টা ভোট আছে, শিয়াল, কিন্তু 416টার বার হলো, বাকি নামগুলো নাই। মাথাভাঙা, ওখানে 2002 সালে মোট ভোটার ছিল 846। 417 নম্বর যে মানুষটি ছিল, সেখান থেকে 841 নম্বর যিনি রয়েছেন এই সিরিয়াল নাম্বার, এদের কোনো ট্রেস নেই। কোচবিহার 2 নম্বর ব্লকের খাপাইডাঙ্গাতেও একই অভিযোগ। স্থানীয়দের অনেকের দাবি 2002 সালে ভোটার তালিকায় তাদের নাম ছিল। 2024-এর লোকসভা নির্বাচনে ভোটও দিয়েছেন, কিন্তু এখন ভোটার তালিকায় নাম নেই। বুথ নাম্বার 2, নাটাবাড়ি অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি, কোচবিহার,
2002-এর যে ভোটার লিস্ট তাতে 717টি নাম ছিল, এটা হচ্ছে সেই হার্ড কপিটা। কিন্তু এখন যে অনলাইন যেটা আপলোড করা হয়েছে ওই একই বুথে সেখানে দেখা যাচ্ছে 140। এই 2002-এর ভোটার লিস্ট বলে যেটা এখন ওয়েবসাইটে, এটা কি করে হতে পারে? তারা কোথায় যাচ্ছেন, তার ব্যাখ্যা কোথায়? আর এসআইআর শুরু হওয়ার আগে কি করে এই কারচুপিটা হতে পারে? এই জন্যই আমরা পরিষ্কার বলছি, চুপি চুপি কারচুপি। যে কোনো পদ্ধতি করতে গেলে ত্রুটিগত সমস্যা আসতে পারে, সেই সমস্যার ক্ষেত্রে নির্বাচন কমিশনকে জানাতে হবে। নির্বাচন কমিশনের গোটা পদ্ধতিটা যদি এসআইআর আপনারা ভালো করে ওটাকে অ্যানালাইসিস করেন বা দেখেন, তাহলে আপনারা দেখতে পাবেন নির্বাচন কমিশন প্রতি পদে ভুল হলে পরে আমার নাম বাদ চলে গেল ধরুন, তবে কিভাবে ঠিক করবো তার জন্য ফর্ম নাম্বার বলে দিয়েছে, অর্থাৎ তার জন্য আলাদা ব্যবস্থা রেখেছে। প্রত্যেকটি পদে পদে সেই ব্যবস্থা আছে, সেই ব্যবস্থার লাভটা নিতে হবে তৃণমূল কংগ্রেসকে। তৃণমূল কংগ্রেস তাদের যদি অভিযোগ থাকে, অভিযোগের পরিপ্রেক্ষিতে তারা নির্বাচন কমিশনের কাছে তাদের বক্তব্য রাখবে, নির্বাচন কমিশন উত্তর দেবে। তৃণমূলের অভিযোগের ভিত্তিতে রিপোর্ট তলব নির্বাচন কমিশনের। উত্তর 24 পরগনা এবং কোচবিহারের জেলা শাসকদের থেকে রিপোর্ট চাওয়া হয়েছে। নিউজ 18 বাংলা। চালকলের বিষ চাষের জমিতে, আর এর জেরে ধান চাষে ব্যাপক ক্ষতি। সমস্যায় হুগলি এবং পূর্ব বর্ধমানের বিস্তীর্ণ এলাকার কৃষকরা। গত সোমবার এক্সক্লুসিভ এই খবর দেখানো হয় নিউজ 18 বাংলায়। এরপরই পদক্ষেপের আশ্বাস রাজ্যের কৃষিমন্ত্রী এবং পরিবেশ মন্ত্রীর। কৃষকদের দাবি শুধু আশ্বাস নয়, এবার দ্রুত পদক্ষেপ নিক প্রশাসন। দূষণ যেভাবে ছড়াচ্ছে দিনের পর দিন, তাতে করে আমরা শেষ হতে চলেছি। খাবার জোটাবো না রাইস মিলের সাথে লড়াই করব? কৃষিমন্ত্রীও সেই একই ভাষায় বলবে, চলছে আশ্বাসই আশ্বাস থাকবে, মন্ত্রী হোক নেতাই যাক, ও কিছু হবার নয়। আমরা সেদিনই বুঝতে পারবো যেদিন আমাদের সুরাহা হবে। কোন রকম আশ্বাসে আর ভুলতে রাজি নয়। চাষের জমি থেকে ধান যায় চাল কলে, সেখানে ধান থেকে চাল, কিন্তু চালকল এমনভাবে চলছে যা কেড়ে নিচ্ছে ধানের প্রাণ। চালকলের বর্জ্যের বিষ মিশছে চাষের জমিতে, এর জেরে ধান চাষের ব্যাপক ক্ষতি হচ্ছে। পূর্ব বর্ধমান, হুগলির নানা জায়গায় সমস্যায় কৃষকরা। গত সোমবার এক্সক্লুসিভ এই খবর দেখানো হয় নিউজ 18 বাংলায়। আমাদের এখানে একাধিক মিল থাকার জন্য আমাদের পরিবেশ দূষণ হচ্ছে। মিলের যে ধুলো বালি ছাই আছে সেগুলো আমাদের বাড়িতে এসে পড়ছে, খাবারে পড়ছে, আমরা ঘুমালে বিছানায় পড়ছে। হাইকোর্টের অর্ডারেই বলেছিল পুকুর কাটতে হবে, বয়লার চেঞ্জ করতে হবে, ইটিভি চেঞ্জ করতে হবে, কিন্তু এরা একটা নিয়মও পালন করেনি, উপরন্তু হুমকি দেন। নিউজ 18 বাংলায় এই খবর দেখানোর পরই পদক্ষেপ করার আশ্বাস রাজ্যের কৃষিমন্ত্রীর। এই ধরনের কোনো অভিযোগ এখনো পর্যন্ত পাইনি, কিন্তু প্রতিনিধিত্ব দেখেছি। ধান কলটা তখন আমার থাকে না, আমার ধান উৎপাদন পর্যন্ত আমার থাকে। খাদ্য দপ্তরকেও জানাবো, আর আমি পরিবেশ দপ্তরকেও জানাবো, দুজনকেই জানাবো যে অবিলম্বে হস্তক্ষেপ করার জন্য। নিয়ম মেনে চলছে না একাধিক চালকল, চালকলের দূষণে নষ্ট হচ্ছে চাষের জমি। এ নিয়ে পরিবেশ মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের বক্তব্য, অভিযোগ যখন আসছে তখন ব্যবস্থা নেওয়া হবে। দূষণ নিয়ন্ত্রণ পর্ষদকে বলেছি বিষয়টি দেখতে, পরিবেশ দপ্তরও খতিয়ে দেখে ব্যবস্থা নেবে। কৃষকদের একাংশের অভিযোগ, দূষণ নিয়ন্ত্রণ বিধিকে বুড়ো আঙুল দেখিয়েই চলছে একের পর এক রাইস মিল। হাইকোর্টের নির্দেশও তারা মানছে না। প্রতিদিন এইসব রাইস মিলে সালফার এবং নাইট্রোজেন মিশ্রিত বিষাক্ত জল মিশছে চাষের জমিতে। বিষাক্ত জলে কালো হয়ে যাচ্ছে চাষের জমি, রাসায়নিক মিশ্রিত জল ঢুকছে মাটির গভীরেও। এর জেরে ভূগর্ভস্থ জলও বিষাক্ত হয়ে যাচ্ছে বলে আশঙ্কা। এখানেই শেষ নয়, চালকলের বিষাক্ত হাস্ক অ্যাশ উড়িয়ে দেওয়া হচ্ছে বাতাসে, যা জমছে গাছের পাতায়। এতেও চাষের ক্ষতি, স্বাস্থ্যের ক্ষতি। এই ঘটনা 1 মাস 2 মাসের নয়, বছরের পর বছর ধরে চলছে বলে অভিযোগ। এই পরিস্থিতিতে শুধু আশ্বাস নয়, দ্রুত পদক্ষেপ চাইছেন কৃষকরা। দূষণ যেভাবে ছড়াচ্ছে দিনের পর দিন, তাতে করে আমরা শেষ হতে চলেছি। খাবার জোটাবো না রাইস মিলের সাথে লড়াই করব? কৃষিমন্ত্রীও সেই একই ভাষায় বলবে, চলছে আশ্বাসই আশ্বাস থাকবে, মন্ত্রী হোক নেতাই যাক, ও কিছু হবার নয়। কোন রকম আশ্বাসে আর ভুলতে রাজি নয়।
নিউজ 18 বাংলা।